হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে ক্লাস 47। আজকের ক্লাসে আমরা দুর্দান্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আজকের ক্লাসটা এক কথায় খুবই ফাটাফাটি ক্লাস হবে, তো সকলকে বলবো খাতা পেন নিয়ে বসে যাবে। দুর্দান্ত প্রশ্ন রেখেছি অনেকগুলো, প্র্যাকটিস করার মতো সুন্দর সুন্দর প্রশ্ন। সকলে প্রশ্নের উত্তর দেবে কমেন্টে, এবং তার সঙ্গে সকলে যারা যুক্ত হচ্ছ তাদেরকে বলবো আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে ক্লাসটি থেকে উপকৃত যদি হয়ে থাকো তাহলে কিন্তু সকলে কমেন্টে জানাবে, আর আমাদের ক্লাসে একটা লাইক করে দেবে। প্রথম ক্লাস, সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপে সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবে। সেখানে সমস্ত ভিডিও লিঙ্ক পাওয়া যায়। যারা যুক্ত হচ্ছ তাদের জন্য প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, নিচের কোন যৌগটি সঠিকভাবে মিলছে না? এটা যৌগ হবে না, বা এটা জোড় হবে, ঠিক আছে? জোড়। কোন জোড়টি সঠিকভাবে মিলছে না? এখানে কয়েকটি ফোবিয়ার নাম দেওয়া আছে। ফোবিয়া বলতে আমরা কি বুঝি? ফোবিয়া বলতে বোঝায় ভীতি, ভীতি বা ভীত, এটাকে বোঝায় ফোবিয়া। ফোবিয়া বিভিন্ন কিছু, কোনো একটা জিনিস থেকে ভীতি প্রদর্শিত হওয়া বা ভীতি হওয়াকে বলা হয় কি? ফোবিয়া। তো এখানে দেখা হচ্ছে প্রথম যেটা অ্যাফেনফোবিয়া, এটা বলতে বোঝানো হচ্ছে স্পর্শ হওয়ার ভীতি। পরেরটা হচ্ছে মোনোফোবিয়া, কালো রঙে ভীতি। সাইনোফোবিয়া, কুকুরের ভীতি, অবশ্যই অনেকে আছে যারা কুকুর দেখলে ভয় পায়। তারপরে হেলিওফোবিয়া বলা হচ্ছে সূর্য বা রোদের ভয়। তো আমরা দেখি এখানে কোন জোটটি সঠিকভাবে মিলছে না। অ্যান্সার হবে এখানে অবভিয়াসলি মোনোফোবিয়া, এটা কিন্তু সঠিকভাবে মিলছে না। মোনোফোবিয়া বলতে এখানে কি বোঝায়? মোনোফোবিয়া বলতে বোঝায় একা থাকার ভয়। একা, লোনলিনেসকে অনেকে ভয় পেয়ে থাকে, তাই তো? তো এটাকে বলা হয় মোনোফোবিয়া। আর কালো রঙে ভীতি যারা হয়ে থাকে, বা কালো রঙে ভীতিকে কি বলা হয়? কালো রঙে ভীতিকে বলা হয় মেলেনোফোবিয়া। কি বলা হয়? মেলেনোফোবিয়া। কালো রঙে ভীতি, ডিপ গাঢ় কালো রঙের যারা ভয় করে থাকে তাদেরকে বলা হয় মেলেনোফোবিয়া। নেক্সট, 2024 সালে কততম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে? এটা জেনারেল ইলেকশনের বছর, যে বছরে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন, যেখানে কিন্তু পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী ক্যাবিনেট তৈরি হওয়ার আবার একটা সময় চলে এসেছে, যেখানে 2024 সালে কততম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা প্রথমে দেখব প্রথম লোকসভা নির্বাচন কবে হয়। পরীক্ষায় প্রচুর আসে প্রশ্নটা, প্রথম লোকসভা যে নির্বাচন সেটা কবে হয়? প্রথম নির্বাচন, লোকসভা নির্বাচন কবে হয়েছিল? সেটা হবে 1951-52 সাল। সেখানে হয়েছিল ভারতের প্রথম জেনারেল ইলেকশন। পরবর্তীতে তোমার হচ্ছে 2024 পর্যন্ত, 2000 এর আগে যে নির্বাচনটা হয়েছিল সেটা 2019 সালে। প্রতি 5 বছর অন্তর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় আমরা জানি। 2019 সালে হয়েছিল 17তম নির্বাচন। এবারে যেটা হবে সেটা হচ্ছে 18তম। এই নির্বাচনের মাধ্যমে কিন্তু 18তম লোকসভা গঠন হবে পার্লামেন্টে। তো অ্যান্সারটা মনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ, 18তম লোকসভা এটা। পরেরটা, কোন রশ্মিটি ভরহীন? দুর্দান্ত একটা প্রশ্ন, কোন রশ্মিটি ভরহীন? সকলে লাইক করে দেবে যারা ক্লাসে আসছো। ফাটাফাটি ক্লাস হবে আজকের ক্লাসটি। কোন রশ্মিটি ভরহীন রশ্মি? আমরা দেখবো এখানে কয়েকটি রশ্মির নাম দেওয়া আছে, আলফা রে, বিটা এবং গামা। তো আমরা যদি দেখি আলফা, আলফা মনে রাখবে সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী রশ্মি। তাহলে কোনটি? সেটা হবে আলফা। বিটা রশ্মি যেটা কিন্তু ইলেকট্রন অর্থাৎ ঋণাত্মক প্রকৃতির আধান বহন করে থাকে, এই বিটা রশ্মি। বিটা রশ্মির ভর মনে রাখবে ইলেকট্রনের ভরের প্রায় সমান, কিন্তু বিটা রশ্মির ভর ইলেকট্রনের ভরের সমান হয়ে থাকে। আর গামা রশ্মি হচ্ছে কি? গামা রশ্মি কি আধানযুক্ত? নয়। গামা রশ্মি হচ্ছে কোনো আধানযুক্ত নয়। গামা রশ্মি যেটা, সেটা হবে নিরপেক্ষ রশ্মি, যেটা হচ্ছে তোমার ভরহীন রশ্মি। তো এখানে অ্যান্সার হবে গামা রশ্মি হচ্ছে একটা ভরহীন রশ্মি, অপশন সি। ওকে, পরের প্রশ্নটা সকলে উত্তর করো কমেন্টে। রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
একদমই সুন্দর একটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রাষ্ট্রকূট রাজবংশ, রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কারা বা কে এর মধ্যে ছিল? তো মনে রাখবে রাষ্ট্রকূট রাজবংশ যেটা 700 শতাব্দী, ওটা ছিল তোমার 750 খ্রিস্টাব্দের আশেপাশে একটা সময়ে রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল। যেই রাজবংশটার প্রতিষ্ঠা করেছিলেন যিনি, তার নাম হচ্ছে কি দন্তি দুর্গ। মনে রাখবে রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠা দন্তি দুর্গ করেছিলেন একজন চালুক্য রাজা ছিলেন, চালুক্য রাজা কীর্তিবর্মন, কীর্তিবর্মন দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় কীর্তিবর্মনকে তিনি পরাজিত করে গড়েছিলেন চালুক্য রাজবংশের সূচনা তিনি করেন। পরে রাষ্ট্রকূট রাজবংশের তিনি সূচনা করেন। পরেরটা, পশ্চিমবঙ্গ সরকার কবে স্বাস্থ্যসাথী প্রকল্পের সূচনা করেন? পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো কবে সূচনা হয় মনে রাখবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আমি এখানে কয়েকটা লিখে দিচ্ছি, যেমন এখানে প্রথমে আমি যেটা লিখবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কন্যাশ্রী, কন্যাশ্রী প্রকল্প। দেন আসে তোমার হচ্ছে যে প্রকল্পটা সেটা হচ্ছে তোমার যুবশ্রী, যুবশ্রী প্রকল্প। তারপরে আসে তোমার শিশু সাথী প্রকল্প, এই প্রকল্পগুলো খুবই গুরুত্বপূর্ণ। শিশু সাথী এগুলো জেনে রাখো। পরেরটা হচ্ছে দেখো, পশ্চিমবঙ্গ সরকারের আরো যদি গুরুত্বপূর্ণ কিছু প্রকল্পের নাম আসে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে সবুজ সাথী। সবুজ সাথী, বিনামূল্যে সাইকেল প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ সরকার, সেটা সবুজ সাথী প্রকল্প। আরেকটি হচ্ছে খাদ্য সাথী, খাদ্য সাথী প্রভৃতি প্রকল্প। তারপরে সর্বশেষ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইত্যাদি। তো আমরা এগুলো একটু জেনে রাখি। কন্যাশ্রী প্রকল্পের সূচনা কবে হয়? কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয়েছিল 2013 সালে, এটা সূচনা হয়। তারপরে আসি যদি আমরা যুবশ্রী প্রকল্পের সূচনা কবে হয়েছিল? এটাও 2013 সালে যুবশ্রী প্রকল্পের সূচনা হয়। শিশু সাথী প্রকল্পের কবে সূচনা হয়? এটাও 2013 সালে এটার সূচনা হয়েছিল। ওকে, আরেকটি হচ্ছে এখানে যেটা সবুজ সাথী প্রকল্প, সবুজ সাথী প্রকল্পের সূচনা হয় 2015 সালে, 2015 সালে। আর খাদ্য সাথী প্রকল্পের সূচনা হয় 2016 সালে। তার সঙ্গে মনে রাখবে স্বাস্থ্য সাথী প্রকল্পেরও পশ্চিমবঙ্গ সরকার সূচনা করে, সেটা হচ্ছে তোমার 2016 সালে। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে এগুলো সম্পর্কে জেনে রাখার চেষ্টা করবে, খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়তে পারে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এগুলি। বিশেষ করে কন্যাশ্রীটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কন্যাশ্রী এবং সবুজ সাথী প্রকল্প। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়? কোন অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায় বলো সকলে। আমরা একটা জিনিস জানি, ভূমধ্যসাগরীয় জলবায়ু কোথায় দেখা যায়? শুধুমাত্র ভূমধ্যসাগরের আশেপাশের যে সমস্ত রাষ্ট্রগুলি আছে, যে সমস্ত ইউরোপিয়ান এবং আফ্রিকান কান্ট্রিগুলি আছে, আফ্রিকা এবং ইউরোপের মাঝেই তো ভূমধ্যসাগরটা অবস্থিত। তো আমরা ভাবি যে ওই অঞ্চলেই হয়তো ভূমধ্যসাগরীয় জলবায়ুটা লিমিটেড, কিন্তু নয়, ওছাড়া কিন্তু অন্যান্য বিভিন্ন জায়গায় ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। ঠিক আছে, তোমার যে অক্ষরেখা, অক্ষরেখা 30 থেকে 45 ডিগ্রি যে অক্ষরেখা, তার মধ্যে কিন্তু বিভিন্ন মহাদেশে বিভিন্ন স্থানে কিন্তু এগুলি দেখা যায়। ঠিক আছে, তো এই ভূমধ্যসাগরীয় জলবায়ু যেটা প্রধানত দেখা যায় কোথায়? আমরা যদি দেখি ভূমধ্যসাগরীয় অবভিয়াসলি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার কিছু ভূমধ্যসাগরীয় অঞ্চলে যে তীরবর্তী দেশগুলো আছে, যুগোস্লোভিয়া, তারপরে গ্রিস, রোম ইত্যাদি অঞ্চলে দেখা যায়। তারপরে হচ্ছে তোমার যদি বলা হয় অন্যান্য স্থানে, ক্যালিফোর্নিয়া উপকূলে দেখা যায় এটা। তারপরে এটা দেখা যায় অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম, অস্ট্রেলিয়ার পশ্চিম অংশে এই জলবায়ু কিন্তু দেখা যায়। তাছাড়া সাউথ আফ্রিকার কেপটাউন অঞ্চলে কিন্তু দেখা যায় এই জলবায়ু। তো মনে রাখবে এখানে অ্যান্সার হবে অপশন এ, দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়ায় দেখা যায়। আচ্ছা, এই জলবায়ুর যদি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা বলা হয় তাহলে কি হবে? পরীক্ষায় খুবই আসে প্রশ্নটা, যেটা হচ্ছে কোন জলবায়ু অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত হয়? শীতকালে বৃষ্টিপাত হয়। ওকে, আরেকটা হচ্ছে টক ফল উৎপাদন হয়। এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে কোন জলবায়ু টক ফল উৎপাদন করে থাকে, বিশেষ করে সেটা ভূমধ্যসাগরীয় জলবায়ু। আরেকটা জিনিস মনে রাখো, এটাকে ফলের ঝুড়ি বলে, ফলের
ঝুড়ি বলা হয়। কোনটিকে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে বলা হয় ফলের ঝুড়ি। পরের প্রশ্নে আসি, চা গাছের বিজ্ঞানসম্মত নাম কি? চা গাছের বিজ্ঞানসম্মত নাম জিজ্ঞাসা করা হয়েছে এখানে তোমার, তো বলে ফেলো সকলে। প্রথমে আছে দেখো যেটা, সেটা হচ্ছে ক্যামেলিয়া সিনেনসিস, পরেরটা হচ্ছে জিয়া মেস, এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পিসুম স্যাটিভাম, পিসুম স্যাটিভাম, এবং আরেকটু হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো প্রথমে আমরা নিচের দিক থেকে একটু দেখার চেষ্টা করি। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বলতে বোঝানো হয় আম গাছ। আম গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। পরেরটা হচ্ছে দেখো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে পিসুম স্যাটিভাম। এটা বলতে বোঝায় হচ্ছে এটা কিসের বিজ্ঞানসম্মত নাম? এটা হচ্ছে মটর গাছের, মটর গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এই পেসুম স্যাটিভাম। পরেরটা দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে জিয়া মেইস, জিয়া মেইস। এটা কোনটির বিজ্ঞানসম্মত নাম? সেটা মনে রাখবে, ভুট্টার, ভুট্টা গাছের বিজ্ঞানসম্মত নাম। পরেরটা হচ্ছে প্রথম যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ক্যামেলিয়া সিনেনসিস, ক্যামেলিয়া সিনেনসিস, যেটা হচ্ছে চা গাছের কিন্তু বিজ্ঞানসম্মত নাম। অপশন এ সঠিক উত্তর হবে। পরের, ভারতের কোন প্রতিবেশী দেশ 26শে মার্চ তার জাতীয় দিবস উদযাপন করে? 26শে মার্চ কাদের জাতীয় দিবস, বা 26শে মার্চ কাদের স্বাধীনতা দিবস? স্বাধীনতা দিবস। সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, আমাদের স্টুডিওতে একটু কাজ চলছে, ওই কারণে ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে, এর জন্য ক্ষমা প্রার্থী। তো পরের প্রশ্নটা কি হবে? ভারতের কোন দেশ প্রতিবেশী দেশ 26শে মার্চ তার জাতীয় দিবস পালন করে থাকে বা স্বাধীনতা দিবস তারা পালন করে থাকে? অ্যান্সারটা হবে কি? অ্যান্সার হবে এখানে বাংলাদেশ। বাংলাদেশ কবে স্বাধীনতা হয়? বাংলাদেশ কবে স্বাধীনতা পায়? বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল পাকিস্তানের কাছ থেকে। বাংলাদেশ ভারতের কাছ থেকে স্বাধীনতা পেয়ে পূর্ব পাকিস্তান, পূর্বে নাম ছিল, পরবর্তীতে 1971 এটা তোমার 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং এটা হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় এবং নতুন নাম হয় বাংলাদেশ। আগে নাম ছিল পূর্ব পাকিস্তান। 1971-এর এই 26শে মার্চ এটা কিন্তু তাদের স্বাধীনতা দিবস পালন করে। নেক্সট দেখো আমরা যেটা দেখছিলাম, আর আচ্ছা বাকিগুলো একটু জেনে রাখো। শ্রীলঙ্কাও কিন্তু ভারতের মতো ব্রিটিশদের অধীনে ছিল এবং সেটা কিন্তু 1948-এ স্বাধীনতা পায়। এবং এদের স্বাধীনতা দিবস কবে? এদের স্বাধীনতা দিবস পালন করা হয় 4টা ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীনতা দিবস পালন করে। নেপালেরটা বলতে পারবো না, নেপালের স্বাধীনতা দিবস সম্পর্কে আমার তেমন কোনো ডিটেলস জানা নেই। পরেরটা দেখো মায়ানমারেরটা, যেটা পরীক্ষায় এসেছিল কয়েকদিন আগে, এসআই পরীক্ষায় সম্ভবত মায়ানমারের নয় কোনো একটা দেশের দিয়েছিল, যেটা হচ্ছে মায়ানমারেরও কিন্তু এটা হবে 4 জানুয়ারি 1948-এ বর্মা কিন্তু স্বাধীনতা লাভ করেছিল। পরের প্রশ্ন আসি, জালালি মুদ্রা কে প্রচলন করেন? দারুণ একটি প্রশ্ন। জালালি একটা মুদ্রা, যে মুদ্রাটা কে প্রচলন করেছিলেন? আকবর, জাহাঙ্গীর, শেরশাহ, খিজির খাঁ। দারুণ একটি প্রশ্ন। জালালি মুদ্রা, মনে রাখবে জালালি মুদ্রা যিনি প্রচলন করেছিলেন কে? তিনি হবেন আকবর, মুঘল সম্রাট আকবর জালালি মুদ্রা প্রচলন করেন। জালালি এবং আরেকটি মুদ্রা যেটার নাম ছিল রুপিয়া এবং জালালি, দুটি মুদ্রা তিনি প্রচলন করেন, দুটি মুদ্রা প্রচলন করেন। মনে রাখবে জালালি মুদ্রাটা স্কোয়ার আকৃতির বা চৌকো আকৃতির ছিল প্রায়, আর রুপিয়া মুদ্রাটা ছিল গোলাকার। রুপিয়া ছিল গোলাকার এবং জালালি ছিল চৌকো প্রকৃতির। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত পদাধিকারীদের মধ্যে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? রাষ্ট্রপতি কাকে নিয়োগ করেন না? অ্যান্সার হবে কি? প্রশ্নটা যেন একটু ভুল হয়ে গেল না প্রশ্নটা? হ্যাঁ, প্রশ্নটা দেখো এখানে কিন্তু একটু ভুল প্রকৃতির হয়ে গেছে। প্রশ্নটা কি হবে এখানে? এখানে উপরের সবগুলোই সঠিক নয় এমন হতে পারতো, তাহলে কিন্তু এটা সঠিক হতো। অ্যান্সার হবে এখানে অপশন ডি, উপরের সবগুলোই সঠিক নয়। ইউপিএসসি চেয়ারম্যান, সেনাবাহিনীর প্রধান, অডিটর জেনারেল সকলকেই কিন্তু নিয়োগ করে থাকেন কে? সকলকেই নিয়োগ করেন এই রাষ্ট্রপতি। তাছাড়া অ্যাটর্নি জেনারেল, অর্থ কমিশনের চেয়ারম্যান, সদস্য, নির্বাচন কমিশনার, তারপরে ক্যাগ, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, তার সঙ্গে তোমার হচ্ছে তফসিলি যে জাতীয়
তফসিলি কমিশন তার চেয়ারম্যানের সদস্য, কেন্দ্রশাসিত অঞ্চলের যিনি লেফটেন্যান্ট গভর্নর হন তাকে, সবকিছু কিন্তু নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। তো এখানে অপশন ডি সঠিক উত্তর হবে, উপরের সবগুলোই সঠিক নয়। ওকে, আজকের হোমওয়ার্ক যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে জাতীয় ভোটার্স দিবস কবে পালন করা হয়, সকলে এটা কমেন্টে জানিয়ে যাবে। আর ক্লাসটি অবশ্যই সকলে জানাবে কমেন্টে কেমন লাগছে ক্লাসটি, আশা করবো খুবই খুবই ভালো লাগছে। পরবর্তী প্রশ্নটা আসবো, যেটা একটু কঠিন প্রকৃতির প্রশ্ন, সকলে এটা উত্তর করার চেষ্টা করো, টাইম নাও, টাইম নিয়ে উত্তর করো। বিখ্যাত লেখক ও হেনরি, ও হেনরির গল্প নিশ্চয়ই তোমরা পড়েছো, আমি এখানে লিখে দিচ্ছি। দ্য গিফট অব দ্য ম্যাগি, ছোটবেলায় পড়ানো হতো, গিফট অব দ্য ম্যাগি একটা বাচ্চাদের গল্প ছিল, তার কিন্তু লাইফের সবচেয়ে পপুলার যে গল্প, সবচেয়ে যে পপুলার তিনি কর্ম করেছিলেন তার মধ্যে একটা হচ্ছে দ্য গিফট অফ দ্য ম্যাগি। এই তোমার গল্পটা, এই স্টোরিটা তার কিন্তু লাইফ বদলে দেয়। তো এই ও হেনরি তিনি ছিলেন একজন মার্কিন, তিনি হচ্ছেন একজন মার্কিন লেখক, তিনি কিন্তু বিখ্যাত অনেক ছোট ছোট গল্প লিখেছেন, তার সঙ্গে তিনি উপন্যাস লিখেছেন এবং বিশেষ করে তিনি ছোট গল্প লেখার জন্যই বিখ্যাত ছিলেন। তো ও হেনরি তার কিন্তু ছদ্মনাম ছিল সেই ব্যক্তিটার, ও হেনরি একটা ছদ্মনাম, আমরা হয়তো ভাববো এটা হচ্ছে তার প্রকৃত নাম, নয়, ও হেনরি ছদ্মনাম, কিন্তু তার প্রকৃত নাম ছিল কি উইলিয়াম সিডনি পোর্টার, ইনি হচ্ছেন এনার তোমার যে ছদ্মনাম সেটা হচ্ছে ও হেনরি। পরবর্তী প্রশ্ন যেটা, রানা প্রতাপ সাগর কোন নদীর উপর অবস্থিত, রানা প্রতাপ সাগর প্রকল্প সেটা কোন নদীর উপর অবস্থিত, নর্মদা, ঘটপ্রভা, চম্বল, তাপ্তি। তো অ্যান্সার হবে কি এখানে, অ্যান্সার হবে চম্বল নদীর উপরে কিন্তু এটা অবস্থিত। পরেরটা হচ্ছে ক্যান্সারের চিকিৎসায় কোন মৌলের আইসোটোপ ব্যবহার করা হয়, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় কোন মৌলের আইসোটোপ, অ্যান্সারটা হবে কি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় কোবাল্ট 16, CO16, কোবাল্ট 16 যে তোমার আইসোটোপ সেটাকে ব্যবহার করা হয়। পরেরটা হচ্ছে নিম্নের কোন হাইকোর্টের আসন সংখ্যা সবচেয়ে বেশি, ভারতে বর্তমানে কতগুলি হাইকোর্ট আছে, গত কয়েকদিন আগেই বলেছিলাম ভারতে মোট হাইকোর্ট কতগুলি, ভারতে মোট হাইকোর্ট হচ্ছে 25টি, তাই তো, 25টি হাইকোর্ট। তো ভারতের রাজ্য যদি আমরা দেখি কতগুলি, 28টি রাজ্য, তা 25টি হাইকোর্ট 28টি রাজ্যের জন্য এটা কিন্তু কম হয়ে গেল। ওই কারণে বিভিন্ন রাজ্যকে ধারা, ধারা কত ধারা, 231 ধারা অনুসারে কিন্তু 2 বা ততোধিক রাজ্যের জন্য একটা সাধারণ হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে। অর্থাৎ 25টি হাইকোর্ট কিন্তু রাজ্য 28টা, কিন্তু সবগুলোকেই তার সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকেও কিন্তু হাইকোর্টের এখতিয়ারভুক্ত করা হয়। যেমন আমরা গত কয়েকদিন আগে পড়েছিলাম যে লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অন্তর্গত, কেরালা হাইকোর্টের অন্তর্গত। তো তেমনি নিচের কোন হাইকোর্টের আসন সংখ্যা সবচেয়ে বেশি বা তার এখতিয়ার, তার এলাকা সবচেয়ে বড়, সেটা হবে এখানে এই গুয়াহাটি হাইকোর্ট। গুয়াহাটি হাইকোর্টের মধ্যে অনেকগুলো তোমার হচ্ছে স্টেট আসে, যেমন হচ্ছে অসম আসে, অসম, তারপরে হচ্ছে মিজোরাম, নাগাল্যান্ড, নাগাল্যান্ড এবং আরেকটি হচ্ছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ রাজ্য। ওকে, আমাদের পশ্চিমবঙ্গেও আসে। তার পরবর্তী তোমার আছে তোমার বোম্বে হাইকোর্ট, যার মধ্যে মহারাষ্ট্র, গোয়া, দাদরা ও নগর হাভেলি, দমন দিউ একত্রিত হয়ে একটা তোমার হাইকোর্টের অন্তর্গত আসে। ওকে, তো এখানে অ্যান্সার হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা গুয়াহাটি হাইকোর্টের মধ্যে কিন্তু অনেকগুলো রাজ্য আসে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক সেচের ব্যবস্থার শতকরা হার সর্বাধিক, ট্যাঙ্ক সেচ এইটার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা, কর্ণাটক। ভারতে বিভিন্ন প্রকৃতি বা বিভিন্নভাবে কিন্তু সেচ কার্য সম্পন্ন করা হয়, সবচেয়ে বেশি সেচ করা হয় কোন মাধ্যমে, সবচেয়ে বেশি সেচ 60%-এরও বেশি সেচ করা হয়, সেচ হয় কিসের মাধ্যমে, সেটা হবে কূপ নলকূপের মাধ্যমে, কূপ নলকূপ পদ্ধতির মাধ্যমে। তারপরে সেকেন্ড পজিশনে আসে কি, সেকেন্ড পজিশনে আসে খাল সেচ, সেকেন্ডে খাল সেচ। ওকে, পরবর্তীতে
যে সমস্ত মাধ্যমে সেচ করা হয় তার মধ্যে একটি হচ্ছে ট্যাঙ্ক সেচ, কিন্তু বা জলাশয়ের মাধ্যমে সেচ করা কিন্তু একটা অন্যতম। এই জলাশয়ের মাধ্যমে সেচ আমরা সবচেয়ে বেশি কোথায় দেখতে পাই? সবচেয়ে যদি আমরা বেশি বলে থাকি কূপ, নলকূপ এবং খাল সেচ, এগুলো হয়ে থাকে উত্তরপ্রদেশ বা উত্তর ভারতে কিন্তু সবচেয়ে বেশি প্রকৃতির হয়ে থাকে, বেশি সবচেয়ে হয়ে থাকে। কিন্তু ট্যাঙ্ক সেচ সবচেয়ে বেশি হয় দক্ষিণ ভারতে, তার মধ্যে তামিলনাড়ু রাজ্যে কিন্তু শতকরা হারে সবচেয়ে বেশি ট্যাঙ্ক সেচ করা হয়। নেক্সট হচ্ছে শশাঙ্ক কবে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন? শশাঙ্ক কোথায় তার রাজধানী স্থাপন করেছিলেন? কোথায় তিনি রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? শশাঙ্ক ছিল গৌড়, গৌড় বলতে বোঝায় আধুনিক বাংলা, গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করেন। এবং গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে তিনি ছিলেন স্বাধীন, মানে হচ্ছে প্রথম গৌড়ের স্বাধীন শাসক। এই গৌড় রাজ্যটি তিনি কবে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে 606 খ্রিস্টাব্দে গৌড় রাজ্যের কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন। ওকে, পরের প্রশ্নে আসা যাক। এবং গৌড়ের রাজধানীটা কি ছিল বলতে পারবে? রাজধানীটা, এটা পরীক্ষায় আসে, রাজধানীটা কোথায় ছিল গৌড়ের? মনে রাখবে গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ ছিল গৌড়ের রাজধানী। ভারতে নিম্নলিখিত কোন রাজ্যটিতে 0 থেকে 6 বছর বয়সী নারী শিশুর লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? অ্যান্সার কি হবে? একটু কঠিন হয়ে গেল প্রশ্নটি। এখানে নারী শিশু বলতে, বা এখানে শিশু লিঙ্গপাত বলাই উচিত ছিল, শিশু লিঙ্গপাত, এটা নারী শিশুটা আমি কেটে দিলাম, একই ব্যাপার, ঠিক আছে। লিঙ্গ অনুপাত প্রশ্নটা সহজ করার জন্য দিলাম, যে সবচেয়ে কম বয়সী অর্থাৎ শিশু লিঙ্গ অনুপাত। শিশু কাদের বলে? 6 থেকে 14 বছর, এই 0 থেকে 6 বছর, এই শিশু, এই শিশুদের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে? যদি বলা হয় তাহলে অ্যান্সার হবে এখানে হরিয়ানা। হরিয়ানায় এমনিতেই সাধারণত লিঙ্গ অনুপাত সবচেয়ে কম, তার সঙ্গে শিশু লিঙ্গ অনুপাতও কিন্তু সবচেয়ে কম। কিন্তু আমরা যদি দেখি সমগ্র ভারতের লিঙ্গ অনুপাতের নিরিখে সবচেয়ে এগিয়ে কেরালা, কিন্তু শিশু লিঙ্গ অনুপাত সর্বাধিক কোথায় বলতে পারবে? শিশু লিঙ্গানুপাত বেশি কোথায়? অ্যান্সার হবে এটা সবচেয়ে বেশি হচ্ছে মিজোরামে। মিজোরাম শিশু লিঙ্গানুপাতের নিরিখে সবচেয়ে কিন্তু উপরে অবস্থান করে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বলো সকলে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে প্রতিষ্ঠা করেন? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 খ্রিস্টাব্দে স্থাপিত হয় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা প্রতিষ্ঠা তাহলে কবে হয়েছিল? তোমার 1664 খ্রিস্টাব্দে। যেই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি প্রতিষ্ঠা কে করেছিলেন? তো মনে রাখবে তৎকালীন সময় যিনি ফ্রান্সের রাজা ছিলেন চতুর্দশ লুই, সেই চতুর্দশ লুইয়ের রাজত্বকালে এটা প্রতিষ্ঠিত হয়। এবং এটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছে কোলবার্টের নেতৃত্বে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ভারতে তারা আসে, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং কোম্পানি ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1668 খ্রিস্টাব্দে কারখানা নির্মাণ করে। কোথায় বলতে পারবে? কারখানা নির্মাণ করে প্রথম তারা? কারখানা নির্মাণ করেন কোথায় করেন? সেটা হবে সুরাটে। ইংরেজরাও যেমন সুরাটে করেছিল তাদের প্রথম কারখানা নির্মাণ, তেমনি ফরাসিদেরও প্রথম কারখানা ছিল সুরাটে। পরেরটা হচ্ছে ভারত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে আলোচনা আছে কোন তফসিলে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনোটিতেই নয়। ভারতে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে ডিটেলসে কোথায়? বলো সকলে। রাজ্যগুলোর এলাকা, রাজ্যগুলোর নাম প্রভৃতি সম্পর্কে আলোচনা আছে প্রথম তফসিলে সংবিধানে। কাদের দেহে জুভেনাইল হরমোন থাকে? জুভেনাইল হরমোন কাদের দেহে থাকে? ইঁদুর, গিনিপিগ, পতঙ্গ, চিংড়ি। দারুণ এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন। জুভেনাইল হরমোন থাকে একটা প্রাণীর দেহে, কোন প্রাণী? সঠিক উত্তর হবে এখানে
পতঙ্গদের দেহে থাকে জুভেনাইল হরমোন, পতঙ্গদের মস্তিষ্কে থাকে এবং এর কাজ কি জানো? এর কাজ হচ্ছে জনন, পতঙ্গদের বৃদ্ধি, পতঙ্গদের ডায়াপজ, পতঙ্গদের কিন্তু অন্যান্য বিভিন্ন কাজে এটা কাজ করে থাকে, এটা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। পরেরটা দেখো, আজকের তোমাদের নতুন ব্যাচ আমাদের যে TWS একাডেমিতে শুরু হয়েছিল 5 মাসের ব্যাচ, সেই ব্যাচে আমাদের যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে আজই চেক আউট করো TWS একাডেমি অ্যাপ। সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস সেখানে তোমাদের করানো হচ্ছে, প্রতিটি ক্লাসের PDF পাবে, লিমিটেড অফার আছে। তার সঙ্গে 25টা ব্যাচ আমাদের WBP KP SI মেন ডেসক্রিপটিভ ব্যাচ, যেটা সেখানেও তোমরা যদি প্রস্তুতি নিতে চাও ভর্তি হয়ে যাও। তার সঙ্গে আরো একটি ব্যাচ যেটা হচ্ছে প্রয়াস ব্যাচ, PSC ক্লার্কশিপের জন্য পার্ট 2 এর ডেসক্রিপটিভ ব্যাচ, যেটা বেঙ্গলি এবং ইংলিশে তোমাদের যে ডেসক্রিপটিভ পরীক্ষা হবে তার উপরেই কিন্তু এটাকে লঞ্চ করা হয়েছে। তো আজই চেক আউট করো TWS একাডেমি অ্যাপ। এই সমস্ত তোমার ব্যাচে ভর্তি হতে চাইলে সমস্ত টিচার দ্বারা সেখানে তোমাদের অভিজ্ঞ টিচার দ্বারা ক্লাস করানো হচ্ছে এবং কোয়ালিটি সম্পন্ন ক্লাস সেখানে তোমরা পেতে পারো। তো অবশ্যই আজই যুক্ত হও TWS একাডেমিতে আর আমাদের সঙ্গে ক্লাস শুরু করে দাও। পরেরটা দেখো, ইউরোপিয়ান স্পেস এজেন্সির সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপিয়ান স্পেস এজেন্সির কথা বলা হচ্ছে। ইউরোপের কতগুলি কান্ট্রি মিলে আমরা জানি একটা সময় যখন 90-এর দশক ছিল, 1990-এর দশক, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং যে সোভিয়েত ইউনিয়ন ছিল, সেই সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোল্ড ওয়ার চলছিল। তখন কি হয়, কোল্ড ওয়ার তার আগে থেকেই চলছিল এবং কোল্ড ওয়ার চলার সময় কি হয়, তারা কিন্তু বিভিন্ন মহাকাশে তাদের যে শক্তি সেটা প্রদর্শন করতে থাকে। কেউ চাঁদে প্রথম যায়, কেউ মহাকাশে প্রথম তাদের যান পাঠায় এবং একটা কিন্তু এখানে কোল্ড ওয়ার তারা ওই স্পেস এজেন্সির মাধ্যমে কিন্তু স্প্রেড করতে থাকে। তখন কি করে, এই নাসা বা অন্যান্য যে সমস্ত মার্কিন সাইডের লোক ছিল তার বা ইউরোপিয়ানে যে সমস্ত লোক তোমার সদস্য দেশগুলো ছিল, তারা মিলে একটা ইউরোপিয়ান মহাকাশ কেন্দ্র স্থাপন করার চেষ্টা করে, যেটা ছিল তোমার 1975-এ এটা প্রতিষ্ঠিত হয়। কোল্ড ওয়ারের ভালোই আগে এটা প্রতিষ্ঠা হয়েছিল, 1975-এ প্রতিষ্ঠা হয়। ওকে, স্থাপন হয় এবং এটা তোমার হচ্ছে কোথায় এর সদর দপ্তর নির্মিত হয়? অ্যান্সার হবে প্যারিসে। ওকে, এটা ভুল আছে, এটা রোম হবে না, এটা প্যারিসের সদর দপ্তর, ফ্রান্সের প্যারিসের সদর দপ্তর, এটা ভুল হবে। পরেরটা দেখো, কোন ভূমিকম্প তরঙ্গ সবচেয়ে ক্ষতিকারক? ভূমিকম্পের 3 ধরনের আমরা তরঙ্গ দেখতে পাই। একটা হচ্ছে দেহ তরঙ্গ, 2 ধরনের তরঙ্গ আমরা দেখতে পাই। একটা হচ্ছে দেহ তরঙ্গ বা যেটাকে বলা হয় থাকে বডি ওয়েভ, আরেকটি হচ্ছে তোমার সারফেস ওয়েভ। ওকে, অর্থাৎ পৃষ্ঠ তরঙ্গ। তো বডি ওয়েভের মধ্যে 2 ধরনের তরঙ্গ আসে, যেটা হচ্ছে পি এবং এস তরঙ্গ, আর এল তরঙ্গ আসে তোমার সারফেস ওয়েভের মধ্যে। এবারে যদি আমরা দেখি এই তরঙ্গগুলো হয়ে থাকে পি এবং এস তরঙ্গ, এগুলো অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ প্রকৃতির হয়, কিন্তু এই তরঙ্গগুলো কিন্তু তুলনামূলকভাবে কম প্রকৃতির হয় এবং তার সঙ্গে এই তরঙ্গ দৈর্ঘ্যগুলি দ্রুত গতিসম্পন্ন হয়ে থাকে। পি এবং এস তরঙ্গ খুবই কিন্তু গতিসম্পন্ন হয়, এল তরঙ্গ কিন্তু কম গতিসম্পন্ন হয়। কিন্তু এল তরঙ্গের কিন্তু সবচেয়ে ক্ষতি করার যে ক্ষতিকারক প্রভাব সেটা সবচেয়ে বেশি, এখানে অ্যান্সার হবে অপশন সি, ক্ষতিকারক প্রভাব সবচেয়ে বেশি ভূপৃষ্ঠের যেটা করে থাকে সেটা এল তরঙ্গ। পরের প্রশ্ন, পুনেতে কবে মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? মহিলা বিশ্ববিদ্যালয় পুনেতে কবে স্থাপিত হয়েছিল? অ্যান্সার হবে কবে? আর 2টি মাত্র প্রশ্ন আছে, দ্রুত করো সকলে। এটা হবে 1916 সালে মহিষী কেশব কার্ভে তিনি প্রথম পুনেতে মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন 1916 সালে। পরের প্রশ্ন, রাজ্য বিধানসভার সদস্য ন্যূনতম কত হতে হবে? রাজ্য বিধানসভার কথা বলা হচ্ছে এখানে, ন্যূনতম কত সদস্য হতে হবে রাজ্য বিধানসভার? আমাদের যে রাজ্যের বিধানসভা সেখানে কতগুলি সদস্য আছে সকলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো রাজ্য বিধানসভার সদস্য সংখ্যা কতগুলি হয়ে থাকে? মনে রাখবে, রাজ্য বিধানসভার সদস্য সংখ্যা ন্যূনতম হতে হবে 60 জন আর সর্বোচ্চ কতগুলি? সেটা হবে
500 হচ্ছে ম্যাক্সিমাম। কত বলি? 500 হচ্ছে সর্বাধিক, এর বেশি হতে পারবে না। পরেরটা হচ্ছে মানুষের মস্তিষ্কের ওজন কত? মানুষের মস্তিষ্কের ওজন কত? অ্যান্সার করো সকলে। গড় ওজন কত মানুষের মস্তিষ্কের? অ্যাকচুয়ালি মনে রাখবে, একটা প্রাপ্তবয়স্ক মানুষের, একটা প্রাপ্তবয়স্ক পুরুষের মস্তিষ্কের গড় ওজন হয়ে থাকে 1.36 গ্রাম কেজি, অর্থাৎ 1360 গ্রাম মতো কিন্তু তাদের মস্তিষ্কের ওজন হয়ে থাকে। কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মহিলার তার থেকে অনেকটা কম হয়ে থাকে, প্রায় 200 গ্রাম মতো কিন্তু কম হয় একটা প্রাপ্তবয়স্ক মহিলার ক্ষেত্রে। আর এক গড় যদি বলা হয় তাহলে মানুষের মস্তিষ্কের গড় ওজন হচ্ছে 1300 গ্রাম প্রায়। ঠিক আছে, তো মস্তিষ্কের আমরা এখানে ওজন, গড় ওজন যদি ধরি আশেপাশে 1300 গ্রামের, সেটা হচ্ছে 1.3 কেজি। এটাই মনে রাখবে, এর আশেপাশে কোনো অপশন থাকলে সেটাই অ্যান্সার করবে। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন হবে এই 1.3 কেজি। ওকে, তো আজকের ক্লাসটি এখানেই শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর TWS একাডেমি অ্যাপ যদি তোমরা যুক্ত হতে চাও সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে। পরের দিনের ক্লাসে অবশ্যই তোমাদের সঙ্গে আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। টাটা, এখানেই আজকের ক্লাসটি শেষ করছি।